নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। এবার বিতর্কের একেবারে কেন্দ্রে এক দেশ এক ভোট। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী মন্ত্রিসভা এক দেশ এক ভোটের নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত হয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে এইটা এক দেশ এক ভোট এটা বিল আকারে লোকসভায় পেশ করা হবে। তো কি আছে এক দেশ এক ভোট, যেটা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি এই পুরো প্রস্তাবটা পেশ করেছেন। চলুন আজকে আমরা সেই প্রস্তাবটা কি কি আছে সেই প্রস্তাবে আজকে আমরা খতিয়ে দেখি। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কিন্তু এক দেশ এক ভোটটা এই প্রথম শুরু হচ্ছে না। এক দেশ এক ভোট এটা শুরু হয়েছিল বহুদিন আগে, 1951 সালে। আমরা আগে ইতিহাসটা খতিয়ে দেখব, তারপর ঠিক কি আছে প্রস্তাবে আমি আপনাদের ক্যাটেগরিক্যালি সেটা এক্সপ্লেন করব। ইতিহাস হিসাবে যদি আমরা দেখি, 1951 সাল থেকে 1967 সাল পর্যন্ত কিন্তু এক দেশ এক ভোটই হয়েছিল। 67 সালে হাং অ্যাসেম্বলি হওয়ার জন্য এই চেনটা ব্রেক করা যায়। এক দেশ তখন আবার লোকসভা ভোট এবং বিধানসভা ভোট সাইমালটেনিয়াসলি হতে লাগে, একটা হাং অ্যাসেম্বলির জন্য ঝুলে যায়। 1983 সালে নির্বাচন কমিশন কিন্তু আবার প্রস্তাব করেছিল যে এই আর কি সাইমালটেনিয়াস ইলেকশন এরকম ভাবে, যেরকম যে প্রস্তাব আছে এখন সেইভাবে করা, কিন্তু সেটা তখন দাঁড়ায়নি। শেষ এখানেও নয়। 2003 সাল, তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী তিনি কিন্তু এই প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে, কিন্তু সেটা দিনের আলো দেখেনি। 2011 সালে তৎকালীন বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানি কিন্তু এক দেশ এক ভোট করতে চেয়ে কথা বলেছিলেন মনমোহন সিংয়ের সঙ্গে। অর্থাৎ দীর্ঘদিন কিন্তু এটা পলিটিক্যাল সার্কেলের মধ্যে রয়েছে এবং আমাদের 51 সাল থেকে 67 সাল পর্যন্ত কিন্তু এক দেশ এক ভোটই হয়েছিল। এবার নরেন্দ্র মোদী আসার পর অনেক লাইমলাইটে চলে এলো এক দেশ এক ভোট, কারণ উনি বারবার করে জনসভা থেকে নানা জায়গায় উনি কিন্তু এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করতে লাগলেন। তার সওয়ালের পিছনে দুটো কারণ ছিল। একটা হচ্ছে কোষাগার থেকে কম অর্থ খরচ হবে এবং উন্নয়নের কাজ আরো গতি পাবে, নাহলে কোথাও না কোথাও সারা বছর ধরেই ভোট হয়। এই যেমন ধরুন লোকসভা ভোটটা সবে শেষ হলো, লোকসভা ভোটের পর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কিছুদিনের মধ্যেই হরিয়ানার বিধানসভা ভোট। হরিয়ানা বিধানসভার ভোট শেষ না হতে হতেই সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র আর ভোট হয়ে গেল ঝাড়খণ্ডে। সেই ভোট সবে শেষ হলো। এবার আবার পরের বছর থেকেই ভোটের প্রস্তুতি, সেখানে ভোট হবে দিল্লিতে আর বিহারে। ফলে প্রতি বছর এই ভোট লেগেই থাকে। এর ফলে নরেন্দ্র মোদী বা বিজেপি যেটা মনে করছে, উন্নয়নের কাজ সেখানে খামতি থেকে যাচ্ছে, উন্নয়নের কাজ ঠিকভাবে এগোচ্ছে না। কারণ নির্বাচন কমিশনের ভোট হয়ে গেলে যে আচরণবিধি লাগু হয়, তাতে কিন্তু সেখানে আর নতুন প্রকল্প নিয়ে যাওয়া যায় না। আর যারা আধিকারিক আছেন তারা কিন্তু ভোট কিভাবে পরিচালনা করাবে তার উপরেই তারা কনসেন্ট্রেট করেন। এবার আসুন এই প্রস্তাবে কি আছে এবং এই প্রস্তাব পাশ করাতে গেলে কি দরকার সেটা আমরা আলোচনা করি। রামনাথ কোবিন্দ কমিটি যে প্রস্তাব পাশ করেছে তাতে বলা হচ্ছে যে লোকসভার নির্বাচন এবং বিধানসভার নির্বাচন একসাথে হবে এবং তার 100 দিনের মধ্যে যে সমস্ত লোকাল বডিজ আছে, ধরুন মিউনিসিপাল ভোট হোক, পঞ্চায়েত ভোট হোক, জেলা পরিষদ ভোট হোক, সেগুলো 100 দিনের মধ্যে সেই ভোটগুলো কমপ্লিট করতে হবে। এখন যত সহজে আমি এই কথাটা বলছি, এই প্রক্রিয়ায় যে আর কি সংবিধানে নানা জট আছে সেটা কাটাতে কিন্তু এত সহজে হবে না। এবার সাংবিধানিক জটগুলো কি কি আছে চলুন এবারে আমরা সেটা খতিয়ে দেখি।
টোটাল এখানে 18টা সংশোধনী আনতে হবে। এর মধ্যে 15টা হচ্ছে সংবিধান সংক্রান্ত সংশোধনী। এর মধ্যে 1951 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন আছে তারও 5টা আর্টিকেল এখানে পাল্টাতে হবে। এবার নিয়ম অনুযায়ী যখন কোনো সংবিধানের আর্টিকেল এগুলো সংশোধনীতে আনতে হয় তখন 2/3 মেম্বারকে দিয়ে সেটা পাশ করাতে হয়। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় 2/3 মেম্বারকে সেই বিলটা পাশ করাতে হয়। না, এখানেই শেষ নয় কিন্তু। যদি আপনি মনে করেন যে এই 2/3 মেম্বার যদি পাশ করে দিল তাহলে এই বিলটা আইনে পরিণত হলো, সেটা কিন্তু একেবারেই নয়। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে এই হাফ অফ দ্য স্টেটকেও সেটা বিধানসভায় প্রস্তাব আকারে পাশ করতে হয়। তাহলে আর কি জটিল প্রসেসটা এবং অনেকটা সময় সাপেক্ষ। আপনাকে 2/3 মেজরিটি নিয়ে পাশ করতে হবে, তারপর সেটাকে নিয়ে আসতে হবে বিধানসভায়, হাফ অফ দ্য স্টেটকে সেটা প্রস্তাব আকারে পাশ করতে হবে। রামনাথ কোবিন্দ কমিটি মোট 62টা রাজনৈতিক দলের কাছে অ্যাপ্রোচ করেছিল। এর মধ্যে 47 পলিটিক্যাল পার্টি ভারতে রেসপন্ড করে। 47 জনের মধ্যে 37 জন একে সমর্থন করেছিল আর 15টা দল একে সমর্থন করেনি। যে দলগুলো সমর্থন করেছিল সেটা বিজেপি, সেটা আরজেডি, সেটা জেডিইউ, সেটা আকালি দল, সেটা এআইএডিএমকে, এরা কিন্তু সাপোর্ট করেছিল। আপনাকে বললাম আপনাদের যে ইন্ডিয়া জোটে যারা শরিক আছে তারাও কিন্তু করেছিল এবং শিবসেনা তারাও কিন্তু এটাকে সাপোর্ট করেছিল। ইন্ডিয়া জোটের এখন যারা শরিক আছে, হ্যাঁ এরকম ঠিকই, তখন সাপোর্ট করেছিল মানে এখন তারা অপোজ করতেও পারে। উল্টো দিকে কংগ্রেস, আপ, টিএমসি, সমাজবাদী পার্টি এরা বিরোধিতা করেছিল এইটাকে। এখন দেখার, কারণ আমি এই যখনই সারফেসে এসেছে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তারা এটা কিছুতেই মানবেন না, সেটা আবার সেই বুলডোজ করা হচ্ছে গণতন্ত্রে, উনি যেগুলো বলেন সেই কথাগুলোই বলা হচ্ছে। ফলে এটা যেমন লিগ্যাল কনস্টিটিউশনাল চ্যালেঞ্জেস আছে, তেমনি আরেকটা বড় চ্যালেঞ্জ আছে সেখানে কিভাবে সিনক্রোনাইজ করবে। কারণ ধরুন এখন তো বিভিন্ন বিধানসভা নানা সময় ভাঙবে। এই যে যেমন আমি বললাম এই যে মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডে ভোট হয়ে গেল, সেটা আবার পরের বছর ভোট হচ্ছে আপনার দিল্লিতে এবং বিহারে। ফলে এই প্রতিটা সিনক্রোনাইজ কি করে করবে সেটা কিন্তু এই কমিটির রিপোর্টে এখনো পর্যন্ত ক্লিয়ার আসেনি। ক্লিয়ার যে সেটা বলা হচ্ছে যেটা আমি বলছিলাম খরচের হিসেব, 2024-এর যে লোকসভা ইলেকশন হলো সেখানে মোট খরচ হয়েছে 1.35 লাখ ক্রোড় একটা ভোটের জন্য, সেখানে খরচ হয়েছে। এবার এখানে যারা বিরোধী আছে তারা বলছে যে এত ইভিএম কত খরচ হবে। তো ইভিএম এ যেটা ধরা হয়েছে প্রায় 10,000 ক্রোড় লাগবে, সেটা হচ্ছে 15 বছর অন্তর অন্তর সেটা সরকার পারবে, যেটা ভাবা হয়েছে, যেটা এমন কিছু অ্যামাউন্ট নয়। এবার রিজিওনাল পার্টিগুলোর মূলত আপত্তি কোথায়? মূলত আপত্তি হচ্ছে, দেখুন যদি এক দেশ একটা ভোট হয় তাহলে অনেক বেশি ভোটটা হবে হচ্ছে জাতীয় ইস্যুতে, রিজিওনাল ইস্যুগুলো হয়তো ধামাচাপা পড়ে যাবে। যেমন ধরুন মহারাষ্ট্রের ভোটে অনেক রিজিওনাল ইস্যুতেই কিন্তু ভোট হয়েছে, যেমন একইভাবে ঝাড়খণ্ডের ইস্যুতে। ফলে আঞ্চলিক দলগুলোর ভয় যে তাদের রাজনীতিটা হয়তো হারিয়ে যাবে, কারণ আঞ্চলিক দল বেশিরভাগ তো আঞ্চলিকতাবাদ বা তার উপরেই নির্ভর করে রাজনীতি করে, এবং জাতীয় রাজনীতি সবাই জাতীয় দলও নয়। ফলে জাতীয় রাজনীতির এই স্রোতে আঞ্চলিক দলগুলো যাতে হারিয়ে না যায়, এটাই কিন্তু আজকে অনেক আঞ্চলিক দল তাতে বাধা দিচ্ছে। আপাতত বলা যেতে পারে যে পরের সপ্তাহ থেকে পার্লামেন্ট কিন্তু সরগরম থাকবে এই এক দেশ এক ভোট এই বিলটা টেবল হওয়ার পর থেকেই। এবার চলুন আমরাও দেখি যে পলিটিক্যাল পার্টিগুলো
এটা কিভাবে সামনে নিয়ে যায় এবং বিজেপি তার পাল্টা কি ন্যারেটিভ দাঁড় করায়। এবং এটা খুবই সময় সাপেক্ষ, এরকম নয় যে আজকে বললো কালকে হয়ে গেল, ইট উইল টেক টাইম। কিন্তু বিজেপির কিন্তু ইচ্ছা আছে যে 2029 সাল থেকেই এইটা এক্সিকিউট করার। আমরা দেখি বিজেপি পারে কি পারে না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।